গল্পেক শ্রাবণ ও মেঘের দিনে। লেখা উনেলা রহমান। পর্ব ৮। গোসল শেষে শ্রাবণ রুমের ভিতরে গিয়ে কাপড়চোপড় চেঞ্জ করে নিল। তারপর ভেজা কাপড়চোপড় গুলি একটি বালতিতে ভিজিয়ে রাখলো, অন্য কেউ পরে ধুয়ে দিবে, ঠান্ডা লাগছে শ্রাবণের। শ্রাবণ কাপড়চোপড় পরে টাওয়াল দিয়ে সুন্দর করে চুলগুলো মুছে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখল বারান্দায় বিশাল আয়োজন। পার্টি বিছানো হয়েছে, সবাই নিচে বসে আছে খাওয়ার জন্য। অদ্ভুত হলেও সত্য, ৬ বছর আগে যেগুলো ভালো লাগছিল না শ্রাবণের, আজ সেই পরিবেশটাই ভালো লাগছে। সবাই এভাবে বসে, শীতের দিন, বাহিরে রোদ উঠেছে, নিচে বসে খাবে, কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যা ঢাকার বাড়িতে অথবা আমেরিকায় থাকা অবস্থায় কখনো ফিল হয়নি। ৬ বছর আমেরিকা একা একা জীবন পার করার কারণেই এখন বুঝতে পারে পরিবারের ভ্যালু কি, আত্মীয় স্বজনের ভ্যালু কি। তাই হাসি মুখে নিচে নামছিল শ্রাবণ। সিঁড়ি ভেঙ্গে নিচে নেমে আসতে আসতেই চোখ পড়ল মেঘলার দিকে। মেঘলা শ্রাবণের দিকে আর চোখে তাকিয়েছিল একবার। এখন মাথা নিচু করে মুখ টিপে টিপে হাসছে। শ্রাবণ নিচে নেমে এসে বসল লামিয়ার পাশে। লামিয়া থেকে একটু দূরে বসেছে মেঘলা, ঠিক শ্রাবণের মুখোমুখি। সামনে তাকালে মেঘলাকে দেখা যাচ্ছে। শ্রাবণের বসতে একটু আনকমফোর্টেবল ফিল হলেও বসতে পারল। মেঘলা মাথা তুলে তাকাচ্ছে না, কিন্তু শ্রাবণ আর চোখে বারবার তাকাচ্ছে মেঘলার দিকে। বেয়াদব মেয়েটা এখনো মুখ টিপে টিপে হাসছে, ভাবল শ্রাবণ। মেঘলার চোখের সামনে ভেসে আসলো দৃশ্যটি, খালি গায়ে হাফপ্যান্ট পরা, গোসল করা অবস্থায়। কিভাবে দেখল শ্রাবণ ভাইকে, যখনই মনে পড়ে তখনই মেঘলা হাসি পায় মেঘলার। তবে পা জোড়া অসম্ভব সুন্দর শ্রাবণ ভাইয়ের। সাদা ফর্সা পায়ের মধ্যে কালো সিল্কি লোম কি অদ্ভুতভাবে সংজ্ঞায়িত করছে মেঘলা। বুঝাতে পারছে না, তবে পা জোড়া খুব সুন্দর ছিল। সাবিহা সুলতানা হেঁটে হেঁটে সবাইকে খাবার সার্ভ করছে। আসমা বেগম আর চোখে তাকালো তানিয়ার দিকে। তানিয়া শ্রাবণের আরেক পাশে ঘেঁষে বসার চেষ্টা করছে, কারণ সবার শেষে গোসল করে এসেছে তানিয়া, তাই ওর আসতে একটু দেরি হলো। তানিয়া বসবে তার আগেই আসমা বেগম রাফিকে বলল, রাফি, শ্রাবণ ভাইয়ের পাশে বসো। শ্রাবণও একটু ইতস্তত বোধ করছিল তানিয়া এভাবে পাশে বসার চেষ্টার কারণে, তবে রাফি বসলে ভালোই হয়। শ্রাবণও এত অন্তরঙ্গতা চায় না তানিয়ার সাথে। তানিয়া যেরকমটা সবার সামনে দেখাতে চেষ্টা করে। রাফিকে জায়গা দেওয়ার জন্য শ্রাবণ আরেকটু ডান পাশে সরে এলো, বাম পাশে বসল রাফি। শ্রাবণের সাথে বসলেও রাফির দৃষ্টি জোড়া নিবন্ধ শুধু মেঘলার দিকে। রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল, বিকালে আমরা ঘুরতে যাব সবাই মিলে। আমি কখনো গ্রাম দেখিনি, আমাকে একটু সুন্দর করে ঘুরিয়ে দেখিও তো মেঘলা। মেঘলার সাথে সাথে মাথা তুলে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। দুপুরে খেয়ে বের হতে হবে, শীতের দিন তো, 5:30টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। লামিয়া বলল, তাহলে খেয়ে দিয়ে রেডি হচ্ছি। আমরা সবাই মিলে ঘুরতে যাব। শ্রাবণের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমিও কিন্তু আমাদের সাথে যাবে কেমন? তানিয়া রাফির পাশাপাশি বসল। বুঝতে পারল আসমা বেগম তানিয়াকে ইচ্ছে করে বসতে দেয়নি। তাই কোন কিছু বুঝতে না দিয়ে চুপচাপ কষ্ট করে হলেও নিচে বসল। যদিও পছন্দ হচ্ছে না তানিয়ার। দুপুরের খাবার আয়োজনে আছে সর্ষে শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি আছে, রুই মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি ভুনা আছে, ডাল চচ্চড়ি, গরম ভাত, দেশি মুরগি কষা। এই দিয়ে আজ দুপুরে খাবারটা পেট পুরে খেলে সবাই। রান্না এত মজা হয়েছে কি বলবে। মাটি চুলা রান্না করেছিল। অদ্ভুত রকমের স্বাদ লাগছে সবার কাছে, বিশেষ করে শ্রাবণের। গতবার যা খারাপ লেগেছিল তাই এখন কেন যেন বারবার ভালো লাগছে শ্রাবণের। আর চোখে তাকালো মেঘলার দিকে। দেখল মেঘলা খোলা চুলগুলো বারবার কপালে চলে আসছে, খেতে সমস্যা হচ্ছে। তাই সবার সামনেই শ্রাবণ অবচেতন মনে মুখ ফুসকে বলে ফেলল, চুলগুলো একটু বেঁধে নে না। এভাবে খুলে কি খাওয়া যায় নাকি? মেঘলা চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে। তারপর বাম হাত দিয়ে কপালের চুলগুলো নিয়ে কানের পিঠে গুজে দিল। কিন্তু লাভ নেই। চুলগুলো আবার সামনে চলে আসছে। শ্রাবণ বলল, খাওয়ার আগে চুল বেঁধে খাবি না? এভাবে চুল ছেড়ে খাওয়া যায়? ক্লিপ কোথায়? মেঘলার কোলে ছিল একটি ক্লিপ। মেঘলা কোনোরকমে এক হাত দিয়ে চুলগুলো পিছনের নিয়ে কোন মতে একটু আটকে রাখল, যেন কোনোমতে খাওয়াটা শেষ করে ওঠা যায়।
এদিকে আসমা বেগম খেয়াল করলেন শ্রাবণ অবচেতন মনেই আর চোখে খেয়াল করে মেঘলাকে বারবার। খাওয়া পর্ব শেষ করে সবাই রেডি হয়ে বের হলো গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে। মেঘলা আজ পরেছে কলাপাতা রঙের একটি থ্রি পিস। চুলগুলো হালকা করে একটু খোলা খোলা ভাবে বেনি করে নিল। ভেজা চুল তাই আটসাট করে বেনি করল না। সামিয়া বের হলো সাদা কালারের একটি ড্রেস পরে। সিয়াম দাঁড়িয়ে আছে বাইরে। হঠাৎ লামিয়াকে সাদা ড্রেসে বের হতে দেখে সিয়াম একনজর তাকালো লামিয়ার দিকে, কিন্তু মুখে কিছু বলল না। সিয়াম এমনিতেও লামিয়ার সাথে একটু কম কথা বলে। খুব ইন্ট্রোভার্ট টাইপের সিয়াম। ভিতরে কি চলে না চলে কেউ কখনো বুঝতে পারে না। খুব কম কথা বলে। এদিকে তানিয়া বের হলো একটি জিন্স এবং একটি টপস পরে। একটি স্কার্ফ জড়িয়ে নিল পাতলা গলার মধ্যে। রাফি ও শ্রাবণ বাহিরে একসাথে দাঁড়িয়েছিল। কলাপাতা রঙের ড্রেসে মেঘলাকে বের হতে দেখে রাফি বলে উঠল, ওয়াও দেখো ভাইয়া আমার পরি মেঘলাকে কত সুন্দর লাগছে এই রঙের ড্রেসে। শ্রাবণ একবার মেঘলা দিকে তাকালো। তাকিয়ে দেখল, আসলেই অদ্ভুত লাগছে। কেমন যেন লাগছে কলাপাতা রঙের ড্রেস আর গায়ের রং সবকিছু মিলেমিশে কেমন যেন অদ্ভুত এক মোহনীয় সৌন্দর্য সৃষ্টি করেছে। কিন্তু পরক্ষণে ঘাড় কাত করে নিচের দিকে তাকালো রাফির দিকে। ওর পরি মেঘলা মানে কি? এই ছেলেটা তো দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। মজনু হতে দেরি নেই। কি অদ্ভুত শোনা যায় বড় ভাইয়ের বউয়ের জন্য পাগল ছোট ভাই। ভেবেই আবার ভাবল বউ মানে মেঘলা ওর বউ না। ছি কি ভাবল মাত্র। রাফির দিকে তাকিয়ে ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবাই তাড়াতাড়ি এসো। বেলা তো পার হয়ে যাচ্ছে। সবাই ধীরে ধীরে গ্রামে মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করল। দুই পাশে ছোট ছোট পুকুরের মতো কাটা। বড় বড় গাছের মাঝখান দিয়ে সরু চিকন কাঁচা রাস্তা। সবাই হাঁটছে। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ দূরে দৃশ্য দেখছে। সিয়াম এগিয়ে থেকে সবাইকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ থেমে বলল, সামনে নদীর পার আছে, আপনারা কি যাবেন ভাইয়া? নদীর পারে? জানতে চাইল তানিয়া। শ্রাবণ বলল, হ্যাঁ যাওয়া যায়। গতবার এসে তো যায়নি, এবার যাওয়া যেতেই পারে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ওরা চলে এলো নদীর পাড়ে। শান্ত স্নিগ্ধ নদীর ঢেউ, সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নদীর দিকে। এদিকে মেঘলা ছবি তোলার জন্য রাফির হাতে ক্যামেরা দিয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে লাগল। আর চোখে তাকালো শ্রাবণ। নদীর পাড়ে এসে দাঁড়াতেই সবার অশান্ত মন যেন শান্ত হয়ে গেল। বিকেলে পদ্মা নদীর সৌন্দর্য যেন অন্যরকম। আকাশের লাল কমলা ও বেগুনি রঙের আভা নদীর পানিতে পড়তেই অন্যরকম একটি সৌন্দর্য তৈরি করল। দীর্ঘ সময় হেঁটে আসার ফলে যে ক্লান্তি ছিল, বিকেলে নদীর পাড়ে দাঁড়াতেই নদীর স্নিগ্ধ বাতাস, ঢেউয়ের সাথে ভেসে আসা পানির কলকল শব্দ সবকিছু মিলিয়ে পরিবেশটাকে যেন মহাচ্ছন্ন করে রাখল। শ্রাবণ চোখ বন্ধ করেই দীর্ঘ একটি নিঃশ্বাস নিল। যেন এক মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল, শ্রাবণের সকল ক্লান্তি দূর হয়ে গেল। চোখ মেলে তাকালো শ্রাবণ, ঠিক এমন সময় ফোন এলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল উকিলের ফোন। মুহূর্তেই শান্ত হৃদয়টা হঠাৎ করে অশান্ত হয়ে গেল শ্রাবণের। ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলে উঠল, স্যার আজকে আপনার সব তথ্য দেওয়ার কথা ছিল, তাহলে আগামীকালকের মধ্যেই কাগজটা তৈরি করে ফেলতে পারতাম। শ্রাবণ এক মুহূর্তের জন্য থমকে রইল। চোখ দুটো চেয়ে আছে সামনের দিকে। নদীর পাড়ে পানিতে একটু পরপর পা ভিজিয়ে দেখছে মেঘলা। চোখ দুটো নিবন্ধ মেঘলা দিকেই। শ্রাবণ আমতা আমতা করে বলল, গ্রামে এসেছি, 3-4 দিন লাগবে, ঢাকায় ব্যাক করতে এসে কথা বলবো। উকিল ও পাশ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা, বলে ফোন রেখে দিল। শ্রাবণ ফোন রেখে সামনের দিকে তাকিয়ে রইল। জুতা জোড়া হাতে নিয়ে রাফির সাথে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে সিয়াম, একপাশে দাঁড়িয়ে আছে চুপচাপ নদীর শান্ত রূপ দেখছে। তানিয়া শ্রাবণের পাশে দাঁড়িয়ে ছিল। শ্রাবণ বাম দিকে তাকাতেই দেখল তানিয়া অদ্ভুত নজরে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ জানতে চাইল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তানিয়া বলল, না কিছু না। কার ফোন এসেছিল? শ্রাবণ বলল, একটু প্রয়োজনীয় ফোন এসেছিল। কথাটি বলেই শ্রাবণ আবার সামনের দিকে তাকালো। তানিয়া প্রতি কোন কিছু অনুভব করতে পারছে না শ্রাবণ। আজ বাদে কাল যাকে বিয়ে করবে, অথচ এই মেয়ের প্রতি কোন ধরনের অনুভূতি সৃষ্টি হয় না শ্রাবণের।
যখন আমেরিকা ছিল বিয়ের প্রস্তাব দিয়েছিল শ্রাবণ রাজি হয়ে গিয়েছিল, ভেবেছিল ধীরে ধীরে বন্ডিং বিল্ড আপ হবে, কিন্তু কোন কিছুই হচ্ছে না। এদিকে অবাধ্য চোখ জোড়া শুধু ছুটে যায় সেই ছোট্ট মেয়েটির দিকে যাকে ডিভোর্স দেওয়ার জন্য বদ্ধপরিকর শ্রাবণ। অথচ না চাইতেও মনের অজান্তেই চোখ জোড়া বারবার খুঁজে বেড়ায় শুধু ওই ছোট্ট মেয়েটিকে। বারবার চোখ বন্ধ করলে দেখতে পায় গালে টোল পড়া সেই ছোট্ট মেয়েটির হাসি। চোখ বন্ধ করলেই যেন দেখতে পায় রসের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি মেয়ে। বলছে, খেয়ে নাও, না হলে দাদি আমাকে বকা দিবে। বারবার ভেসে আসে কানের কাছে সেই কথাটা, ওকে বিয়ে করতে হলে লাগবে একটি শাড়ি, একটি লিপস্টিক, একটি কাজল ও একটি আলতা। মুহূর্তেই ঠোঁটে কোণে হাসি খেলে গেল শ্রাবণের। কি অদ্ভুত চাওয়া পাওয়া ছিল মেয়েটার। অথচ এখন ওকে দেখলে 10 হাত দূরে সরে বেড়ায়। একটি কথা মাটিতে পড়তে দেয় না। একটি কথা বললে 10টি উত্তর শুনিয়ে দেয়। সেই মেয়ে জানে না যে বিয়ের জন্য এত কিছু করেছিল, সেই বিয়ে 6 বছর আগেই হয়ে গিয়েছে। এখন তা ভাঙার পালা। মুহূর্তেই শ্রাবণের হৃদয়টা আবার অশান্ত হয়ে গেল। এসব ভাবতে ভাবতেই শ্রাবণের সামনে হেঁটে হেঁটে চলে এলো মেঘলা। এসে বলল, শ্রাবণ ভাইয়া, আমরা সবাই নৌকায় চড়ব। আপনি যাবেন আমাদের সাথে? শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। হঠাৎ করে মেঘলা সামনে চলে আসায় যেন বুকের ভিতর স্পন্দন কয়েকটি বাড়িয়ে দিল শ্রাবণের। শ্রাবণ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলল, ঠিক আছে, যাব। মেঘলা বলল, আপনি সাঁতার জানেন তো? শ্রাবণ জিজ্ঞেস করল, তুই জানিস? মেঘলা উচ্ছ্বাসিত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শ্রাবণ বলল, ঠিক আছে, তাহলে চলবে। আমি ডুবে গেলে তুই আমাকে তীরে উঠিয়ে দিস। মেঘলা বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড়, অনেক ভারী। আমি কি আপনাকে তুলতে পারবো? শ্রাবণ বলল, পানিতে সব হালকা হয়ে যায়। মেঘলা বলল, চলুন। বলেই অতি উচ্ছ্বাসিত হয়ে শ্রাবণের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগল। তানিয়া ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল হাতের দিকে। যে হাত কখনো ভুলেও টাচ করতে পারে না তানিয়া, সেই হাত কত সহজেই ছুঁয়েছে মেঘলা। হাত ধরে নিয়ে যাচ্ছে অথচ শ্রাবণ নির্বিকার। একটি কথাও বলছে না। অথচ তানিয়া একটু কাছে আসলেই তো দূরে চলে যায় শ্রাবণ। এসব ভেবে শ্রাবণের পিছনে পিছনে হাঁটতে লাগল তানিয়া। তবে চোখ জোড়া নিবন্ধ শুধু দুজনে ধরে রাখা হাতটির দিকে। এদিকে শ্রাবণ অবাক হয়ে তাকিয়ে রইল মেঘলার দিকে। ওর হাতটি ধরে টেনে নিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে কেন? কেন এত ভীষণ ভালো লাগছে শ্রাবণের? হৃদয় দোলা লাগছে কেন শ্রাবণের? শ্রাবণ জানে না। প্রথমে নৌকায় উঠল সিয়াম। রাফিকে উঠালো, এরপর লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিল সিয়াম। লামিয়া লজ্জায় কুকরে গেল, হাত দিবে কি দিবে না ভাবছে, তারপর কাপা কাপা হাতি তুলে দিল সিয়ামের হাতে। লামিয়ার হাত ধরতেই সিয়ামের যেন কেমন অনুভূত হলো হৃদয়। সময় যেন থমকে গেল। নৌকা দুলুনির চেয়েও বেশি যেন দুলে উঠল সিয়ামের হৃদয়। ভিতরে মনে হয় কত শত কম্পন উঠল সিয়ামের হৃদয়। লামিয়ারও বুকে যেন খুশির দোলা লাগল। শ্রাবণ, তানিয়া, মেঘলা সবার পরে আসছে। তাই শ্রাবণ আগে উঠেই তানিয়াকে ধরে উঠালো। তানিয়া এর আগে কখনো এরকম নৌকায় চড়েনি, তাই ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগিয়ে গেল নৌকার একটি নিরাপদ স্থানে, যেখানে বসলে ভয় পাবে না তানিয়া। এদিকে মেঘলা উঠতে পারছে না, তাই শ্রাবণ হাত বাড়িয়ে দিল মেঘলার দিকে। মেঘলা শ্রাবণের হাত ধরে নৌকাতে উঠল। তবে উঠতে গিয়ে পায়ের একটু ব্যালেন্স হারিয়ে একটু ঝুঁকে পড়ল শ্রাবণের বুকে। বুকের সাথে ধাক্কা খেল মেঘলা। মেঘলা নাকে একটু ব্যথা পেয়েছে, তাই শ্রাবণ সাথে সাথে মেঘলাকে বলল, কোথায় ব্যথা পেয়েছিস? মেঘলা নিজের নাকে হাত দিয়ে বলল, না, কোথাও ব্যথা পাইনি। বলেই ধীরে ধীরে এগিয়ে গেল। একটু সামনে বসল। শ্রাবণ বলল, মাঝির ঠিক অপোজিটে উঁচু অংশতে। নদীর ঢেউয়ের ঢেউয়ে নৌকা ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলছে। মৃদুমন্দ বাতাস চলছে, সাথে শান্ত স্নিগ্ধ ঢেউ। মৃদু বাতাসে উড়ছে সামনে মেঘলার খোলা চুল। মাঝির গানে গানে সময় পার হয়ে গেল কেউ বলতে পারবে না। চুলগুলো বারবার টানছে শ্রাবণকে। শ্রাবণের দৃষ্টি সেই মেঘ কালো চুলের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে শ্রাবণ মাথা নিচু করে ফেলল। সন্ধ্যা হওয়ার আগেই নৌকা তীরে ভেড়াতে বলল শ্রাবণ। আধা ঘন্টার মধ্যে নৌকা তীরে ভিড়িয়ে সবাইকে ধীরে ধীরে নামতে বলল নৌকার মাঝি।
আজকের মতো ঘোরাঘুরি পর্ব শেষ করে বাড়িতে চলে আসলো সবাই। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল শ্রাবণ। হঠাৎ মনে হলো পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট খালি। সিগারেট নেই, তার মানে একটু সামনে হেঁটে গিয়ে দোকান থেকে সিগারেট নিয়ে আসতে হবে। তাই সিয়ামকে ডাকলো, সবাই ভিতরে চলে গেল। সিয়াম দরজা এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া ডেকেছ? হুম, আমার সাথে একটু মোড়ের দোকানে আয়, সিগারেট ও কিছু শুকনো খাবার আনতে যাব। সিয়াম বলল, আচ্ছা ঠিক আছে চলো। দুইজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে দোকানের কাছে। সিয়ামের মনে অজানা অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকিয়ে রইল শ্রাবণের দিকে। মনে মনে ভাবছে, বিয়ে করে মানবে না, যখন তখন 6 বছর আগে বিয়ে করেছিল কেন? প্রশ্নটা হাজারবার সিয়ামের মাথায় ঘুরে, কিন্তু প্রশ্ন করতে সাহস পায় না। তাই আজ কি মনে করে যেন শ্রাবণের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা প্রশ্ন করব, উত্তর দিবে? শ্রাবণ থেমে গেল। বলল, কি প্রশ্ন? সিয়াম কোন ভূমিকা করল না। বলল, আচ্ছা মেঘলাকে যখন স্ত্রী হিসেবে মানবে না, স্বীকৃতি দিবে না, বা এই বিয়েটাও তুমি চাচ্ছ না, তাহলে 6 বছর আগে বিয়ে করেছিলে কেন? এমনিতেই আমেরিকা চলে যেতে, তাহলে না হয় সেদিন অস্বীকার করে চলে যেতে। বিয়েটা নাই করতে? সিয়ামের এ প্রশ্নে থমকে গেল শ্রাবণ। সময় যেন থমকে গেল। মনে পড়ল সেই 6 বছর আগের ঘটনা। দাদু সেবার খুব অসুস্থ হয়ে পড়েছিল। শ্বাস নিতে এতটাই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে কোন সময় দম চলে যাবে এমন অবস্থা। ওষুধ দিয়ে ডাক্তার দিয়ে কোনোভাবেই কাজ হচ্ছিল না। মেঘলা ওনার অনেক শখের, অনেক প্রিয় নাতি ছিল। মেঘলা দূরে কোথাও চলে যাবে, অন্য কারো বাড়িতে, এটা উনি মানতে পারছিল না। শ্রাবণ ওনার প্রথম নাতি হিসেবে খুব প্রিয় ছিল, তাই কি করে যেন উনি ভেবে ফেলেছিলেন শ্রাবণের সাথে মেঘলাকে বিয়ে দিবে, তাহলে দুইটা প্রিয় জিনিস সব সময় একসাথে বাঁধা থাকবে। এই ইচ্ছা থেকেই মেঘলাকে সেদিন বলেছিল শ্রাবণের সাথে বিয়ের কথা। ছোট্ট মেঘলা সেটাকে সত্যি মনে করে শ্রাবণের সাথে বিয়ের কথা বলেছিল। দাদি তার ছেলেদের কাছে বিয়ের কথা জানায়, ছেলেরা মায়ের আবদার ফেলতে পারে না। এদিকে মেঘলা গিয়ে দাদিকে এবং আব্বু, ছোট আব্বু সবার সামনে বলে ফেলে, শ্রাবণ ভাইয়া আমাকে বিয়ে করবে বলেছে। এটা শুনে যেন কারো আর কোন সন্দেহ রইল না। সাথে সাথে বিয়ে ঠিক করে ফেলে। দাদিও মৃত্যু শয্যায় প্রায় যখন শ্রাবণকে বিয়ের কথা বলা হলো। শ্রাবণ কয়েকবার অস্বীকার করেছিল, অনেকভাবে না করেছিল। কিন্তু দাদি হাত ধরে বিছানায় মৃত্যু শয্যায় থেকে যখন অনুরোধ করে, বলল শ্রাবণ ফেলতে পারেনি। তবে বাবা এবং ছোট আব্বুকে একা ডেকে নিয়ে বলেছিল, এটা শুধু দাদিকে খুশি করার জন্য, এই বিয়ে আমি মানি না, এবং তোমরাও কখনো মেঘলার সাথে বিয়ে নিয়ে কিছু বলবে না। আমি এই বিয়ে কখনোই মেনে নিব না। দুই ভাই তখন হয়তো ভেবেছিল রাগের বশে বলছে, পরে ঠিকই মেনে নিবে। কিন্তু সেই যে শ্রাবণ অস্বীকার করে আমেরিকা চলে গেল বিয়ের পর, তারপর আর কখনো মেঘলার কোন খোঁজ খবর নেয়নি। এমনকি যতবার জিজ্ঞেস করা হয়েছে, শ্রাবণ অস্বীকার করেছে এই বিয়েকে। তাই সাজ্জাদ খানও আশা ছেড়ে দিয়েছেন, এবং এই বিয়ে নিয়ে উনার আর কোন স্বপ্ন নেই। সবাইকে জানিয়ে দিয়েছেন কেউ যেন কখনো মেঘলা কাছে কিছু না বলে। মেঘলার কখনো বিয়ে হয়নি, এটাই সত্য, এটাই বাস্তবতা। যে কয়েকজন আমরা জানি, তারা কখনোই মেঘলা এবং শ্রাবণের বিয়ের কথা তাদের সামনে তুলব না। হঠাৎ সিয়ামের ডাকে ঘোর কাটে শ্রাবণের। চলে গিয়েছিল সেই 6 বছর আগের স্মৃতিতে। তারপর সিয়ামের দিকে তাকিয়ে রইল শ্রাবণ। কি বলবে বুঝতে পারছে না। আসলেই ছেলেমানুষি করে ফেলেছিল শ্রাবণ। মানবে না যখন অস্বীকার করে চলে যেতেই পারত। দাদি তো আর বেঁচে থাকেনি ওদের সুখ দেখার জন্য। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।